আজকে ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ এজন্যই বলছি যে সবাই বাবা মার কাছে সন্তান বড় হওয়া, থাকা, বাবার বাড়িতে সব কিছু, বিয়ে শাদী যাবতীয় যা কিছু দেখা যায় যে 0 থেকে একদম না হলেও কারো দেখা যায় 25, 30 বা 20, 18, 15 এরকম এই সময়টুকুন বাবার বাসায় থাকা, তারপরে পরের বাড়ি চলে গেলে তখন বাবার বাড়িতে মেহমান হয়ে যায় মেয়েরা। সেই গল্পটাই আজকে বলবো। আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। আজকে ছুটির দিন ছিল, তো হঠাৎ মা বলল যে সবাই আমার বাসায় আসো বৃহস্পতিবার রাত্রে। আমার হাজব্যান্ড রাত্রে আসে, তো আমি রাত্রে যেতে পারলাম না, আমার বড় মেয়ে বাবুকে নিয়ে গেল। তো সকালে আমি পৌঁছালাম, দেখছি মা পিঠা বানিয়েছে। এটা ছোট ভাইয়ের বড় ছেলে, তো আমাদেরকে খুবই ভালোবাসে, যেটা কি বলবো, ফুপি বলতে পাগল। তো আমরা একসঙ্গে সকালে যে মা পিঠা বানিয়েছিল খেলাম। খাওয়ার পরে দুপুরবেলাতে আমরা একটু বাইরে গেছিলাম দুজনে, মানে শুক্রবারের দিনটা একটু বাইরে যাবোই আমরা। তো বাইরে গেলাম, আমরা খেতে বসেছি। মা বলছে তোমরা খেয়ে ফেলো ভাত, তারপরে মানে পরে সবাই খাবে। তো আমি বাড়ি থেকে আসার পরে আসলে আমি আগে খেতে বসলাম। তো আমার মা ডাইনিংয়ে একটা মা বিছানা করেছে, কারণ এখন ছেলে বউ বাচ্চা কাচ্চা বড় হলে তখন দেখা যায় যে জায়গার অনেক প্রয়োজন হয়। সবারই রুমে রুমে খাট আছে, 4 রুমেই, কিন্তু তারপরেও ডাইনিংয়ে একটা মা বিছানা করেছে যে আমরা মা হয়তো রান্না করে একটু শরীর খারাপ লাগলে একটু সেখানে শয়, এরকম মানে মনোভাব নিয়েই বিছানাটা করা। আসলে কাজে লাগছে বিছানাটা। টেবিলটা এই সাইডে ছিল, তো ওখানে জানালা দিয়ে রোদ আসছে, শীতের রোদ। আব্বা ওখানে খেতে বসেছে। তো আমি আমার এটা বড় ভাইয়ের ছোট ছেলের রুম। সরি আমি বারবারই ভুল করে দিচ্ছি। আসলে কি বলবো যে মানে শরীরের শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার এত ঠান্ডা লাগা হয়েছে যে আমি মানে অসুস্থই থাকছি না। ছোট ভাইয়ের বড় ছেলের রুম এটা, যেটা আমার সঙ্গে বসে ভাত খাচ্ছিল। তো ওর রুমটা, ওর মা আবার নেই, নানির বাড়ি গেছে, মানে রুমটা একদম অগোছালো, মানে পুরো বাসাটাই দেখি যে অগোছালো। কারণ এটা না বলাই না, সকালেই গেছে আমার ছোটো ভাইয়ের বউটা, ওই রাত্রে চলে আসবে। তো আগে আমি যখন মার কাছে ছিলাম, পুরো বাসাটা যেমন আমার বাড়ি, আমি এখনও যে আমার বয়সটা তো কম হয়নি, আমার কোনো কিছু না হোক ঘর বাড়ি গোছগাছ, মানে আমি হাজার অসুস্থ থাকলেও মনে হয় যে আমি সুস্থ হয়ে গেছি, মানে আমি সুস্থতা বোধ করি। আমি এত টিপটপ, মানে নিজের বাসা, অনেকে দেখা যায় যে মেহমান আসলে গোছগাছ ডিপ ক্লিন সপ্তাহে মাসে, আমার প্রতিদিনই। কারণ আমি মনে হয় যে প্রতিদিন করলে খাটনিটা কম হবে বা আমার মন মানসিকতা ভালো থাকবে, এরকম একটা আমি মনে করি। কারণ এটা আমরা যারা এই ধরনের মেয়েরা, তাদের ভিতরে এটা একটা শান্তি কাজ করে। যেমন একটা জামা কাপড় কিনতে গেলেও মনে হয় যে না, আগে আমি ঘরের জিনিসটা কিনি। আমার তো একদম নেশা ঘরের জিনিসপত্র কিনে। এটা নিয়ে আমার বাচ্চার কাছে অনেক বকা শুনি ছেলে মেয়েদের কাছে, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই এটা নিয়ে আমাকে একটু শব্দটা করে না। বলে ঠিক আছে, যেটা পছন্দ সেটা সঙ্গে সঙ্গে সেটা সে কখনো না করে না। এই যে গাছ লাগানোর থেকে শুরু করে এগুলো সবই টুকিটাকি আমার হাতেরই। তো আমার এগুলো লাগা হিসাবে আব্বা সব সময় বলে যে মা কোথায় কোনটা রাখবো, কী করব। বাবার বয়স হয়ে গেছে, হয়তো একদিন থাকবে না, এই স্মৃতিগুলোই থাকবে। আমার এই স্মৃতিগুলোই শুধু মনে হয় কত কষ্টের আমার মায়ের বাড়ি, আমার মা কত কষ্ট করে বাড়িটা করেছে, কিন্তু বাসাটা মনে হয় যে নোংরা হয়ে আছে। আমি যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে গোছ গাছ সব কিছু, মানে সব মুসলো জিনিসপত্র দিয়ে মনে হচ্ছে যে কত যে নোংরা বের হচ্ছে, কি বলবো। এটা কমন বাথরুমের ওয়ালগুলো সব কেমন হয়ে গেছে। বাথরুমের ওয়াল ঠিক না, বাথরুমের সামনে বেশ কিছুদিন হয়ে বাড়ি করা, বেশ কিছুদিন হয়ে গেলে দেখা যায় যে ওয়াল দিয়ে কেমন একটা নিচের দিক থেকে কেমন একটা, কি বলবো, কোন গুড়ি গুড়ি ভাব কেমন একটা হয়ে যায়, খুব খারাপ লাগে দেখতে। তো মায়ের রুমটা টাইলস করা হয়েছে। আমার মা রুম সেভাবে গুছিয়ে রাখে, খুব পরিষ্কার মানুষ, কিন্তু ওরকম আমার মতো টিপটপ ভাবে গুছাতে পারে না। খুব খারাপ লাগে। আমি যেদিন থেকে বাড়ি থেকে মানে বের হয়েছি, সেদিন থেকে মানে আমার মায়ের সংসারটা অগোছালো হয়ে গেছে। আমি মনে করি যে মেয়েরা যে সংসারে মেয়ে আছে, সেই সংসারটা অনেক সুন্দর থাকে। বলে বোঝাতে পারছি না, খুব খারাপ লাগছে। ভিডিওটা করছি আর এটাই মনে রেখে হচ্ছে কত টিপটপ বাসায় আজকে আমার মায়ের বাড়িটা কেমন হয়ে আছে। কেন জানি না যে এরা পরিষ্কার থাকতে গোছগাছ করতে, আমি মনে হয় যে
যে মানুষ পারে না এটা আমি বুঝতে পারি না। অনেকে বলবে না আমি ওরকম করে পারি, কেন পারি না, মানুষই তো পারে। যা হোক, অনেক কথাই বলে ফেললাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো মনে করবেন যে বাবার বাড়ির কথা বলছে। না, আমার কষ্ট লাগছে। আমার মতন আরও যারা আপুরা আছে যে বাবার বাড়ি থেকে চলে আসছে যখন নিজের সংসারে, তখন কিন্তু বাবার বাড়িটা এলোমেলো হলে তখন কতটা কষ্ট লাগে তারাই বোঝে বা তারাই জানে। যাই হোক, আমার মার সুন্দর একটা কাঠের ড্রেসিং টেবিল, আমি যখন ছোট ছিলাম আমার পছন্দ মতো ড্রেসিং টেবিলটা বানিয়ে দিয়েছিল আমার আব্বা। তো আমার মেয়ের বাসায় ছিল, তো বাসায় থাকার পরে ড্রেসিং টেবিল এটা আমার মেয়ের নিয়ে আসছে। তখন আমার মেয়েকে মা ওই কাঁঠাল কাঠের ড্রেসিং টেবিলটা দিয়েছে। কারণ আমার মা সব নাতনিদের, আমাদের তো 2 বোনের 3টা মেয়ে, আমার 2টা, আমার মেজোপাড়া একটা, তো 3 বোনকেই মা ড্রেসিং টেবিল দিয়েছে। আমি বললাম মা আমার ড্রেসিং টেবিলটা আমার মেয়েকে দিবা। আমার মা সত্যি দিয়েছে। এটা আমার মার ড্রয়িং রুম। আগে যেটা দেখালাম এটা আমার মার বেডরুম ছিল, তো বেডরুমটাই অগোছালো করলাম। তো ড্রয়িং রুম এটা মোটামুটি গুছিয়ে রাখি, তারপরও মনে হয় যে ধুলা হয়ে থাকে। আমি আসলে মনে হয় যে গুছিয়ে দিই, কিন্তু খুব কষ্ট লাগে, তখন আর ভালো লাগে না। যেটা আমার মায়েরও কাজ না, আমার মা এখানে একটু বসে থাকবে, ছেলের বউরা একটু রান্না করে খাওয়ালো বা কোনো কিছু। আসলে সবার ভাগ্য কখনো এক হয় না। তো ড্রয়িং রুমটা টাইলস করা হয়নি, কারণ এখন বন্ধ করে দেওয়া হয়েছে সব কিছু। আমার মায়ের বাড়িটা বেশি দিন না, বেশি হলো মনে হয় 27-28 বছর, হয়তো 26-27 বছর বয়স হবে আমার মায়ের বাড়িটা। তো আমরা এখন আমাদের 5 ভাই বোনকে মায়ের বাড়িটা দিবে। কারণ আমরা চেয়েছিলাম যে আমরা নিব না, কারণ আল্লাহ আমাদের বোনদের অনেক দিয়েছে, কিন্তু তাও মনে হচ্ছে বাবার সম্পদ, সেখানে মেয়েদেরও অধিকার থাকে বা মেয়েরা সেখানে বলতে পারে যে আমার বাবার বাড়ি এই জিনিসটা। তো এখন তো কারোর নামে জমি হয় না, এখন সবাই ফ্ল্যাট তৈরি করে নেয়। তো আমরা 5 ভাই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে ইনশাল্লাহ আমরা করব। আমার মার বাড়ির ওই এটা ড্রয়িং রুমের ওই পাশের দিকে একটা ছোটো জায়গা আছে, ওখানে অ্যাটাচড বাথরুম। তো ওইখানে ইয়েটা রাখছে, ফ্রিজটা, মার ফ্রিজটা আলাদাভাবে এদিকে রাখা। কারণ বাসার ভিতরে একটা 2টা ফ্যামিলি হয়ে গেছে, কারণ আমার ছোটো ভাইয়ের বউ আলাদা খায়, মাও আলাদা খায়। কারণ দুজনের মধ্যে এখনকার যুগের বনিবনাটা অনেক কম। তো আমার অনেক আগের ছবি এগুলো আমি আবার একটু ক্যামেরায় নিলাম। তো যাই হোক, আমার 2 মেয়ে আর ওই মাঝের ছেলেটা আমার বড় ছোট ভাইয়ের ছেলে। আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন। কারণ খারাপ লাগলো বলে আমি কথাগুলো আসলে বললাম। আমাদের ব্লগারদের ভিতরে কয়েকদিন আগে মনি আপুর মা মারা গেছে। মনি আপু কিভাবে যে ভেঙে পড়ে, ও সে ব্লগে আসলে আমি তার ব্লগটার থেকে দূরে থাকি, ব্লগটা দেখতেই ভালো লাগে না, কারণ খুব কান্নাকাটি করে। ওর মা মারা গেছে। খুব খারাপ লাগে মনি আপুর জন্য। যাদের মা নেই তারাই বুঝে, আমরা থেকেও হয়তো কিছু করতে পারি না। আমার মা খুব সংসারী, আমার মা সংসারীর জন্য আজকে আমরাও সংসারী হয়েছি। আমার মা খুবই অসুস্থ, আমার বাবাও অসুস্থ। মনিয়াপুর ভিডিওগুলো দেখলে আমি একদম ভেঙে পড়ি, মনে হয় খালি আল্লাহ মনিকে ধৈর্য দাও। মনিয়াপু আস্তে আস্তে আবার ফিরে আসছে ইউটিউবে। আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না, খুব খারাপ লাগে। তাই বাড়িটার মধ্যে অনেক স্মৃতি, অনেক কষ্ট, কত কষ্ট করে যে বাড়ি এই ধরে রাখার জন্যই আমি বলেছিলাম যে আমরা 5 ভাই বোনে বাড়ি করবো, যাতে আমরাও সেখানে থাকতে পারি। সন্ধ্যার সময় আমার আব্বা বসে পিঠা বানাচ্ছে। আমার আব্বা তো লক্ষ্মী মানুষ, মেয়ে মানুষের মতো খুব কাজ করতে পারে। ভাপা পিঠা বানাচ্ছে বসে বসে, আর আমাদেরকে ডাকছে এখানে বসে খাও, যেদিন বাবা থাকবে না, কেউ রাখবে না। আমরা সবাই পিঠা খেলাম।
বাবা মার জন্য দোয়া করবেন। আর আমার ছেলের জন্য কিছু গেঞ্জি নিয়ে আসছিলাম, তো ওটা পরে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে, তো ফিটিং হচ্ছিল নাকি এটা দেখার জন্য ও পরে দেখছিল। আর এই যে আমার টুনটুনি বাবু নাতি ওই যে ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য সোয়েটার আনলাম। ওর তো মানে প্রতি শুক্রবারে 2-4টা তার কিনাই লাগবে, ছোট মানুষ তো মনে হয় যে যেটা দেখলেই যেটা দেখি সেটাই যেন ভালো লাগে। ওই যে আমার আব্বা ওখানে বসে পিঠা বানাচ্ছে, তো আমার ছেলে ঘরে এসে দেখছিল। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।